স্বাগত জানাচ্ছি বাংলাদেশের জনপ্রিয় সাপ্তাহিক আয়োজন প্রবাসী মুখে। প্রবাসী মুখের আজ 749তম পর্ব। সাথে আছে আমি তাইমুর রশিদ। আমার সাথে আজকে আলোচনার জন্য স্টুডিওতে উপস্থিত আছেন সিনিয়র সাংবাদিক মাসুদ করিম এবং আমার সাথে অনলাইনে যুক্ত আছেন মালয়েশিয়া প্রবাসী সাংবাদিক বাপ্পি কুমার দাস। আপনাদের দুজনকে স্টুডিওতে স্বাগত জানাচ্ছি। মাসুদ করিম ভাই, আপনাকেও স্টুডিওতে স্বাগত জানাচ্ছি। দর্শক, প্রবাসী মুখে আপনারা জানেন আমরা মূলত প্রবাসী যারা বাংলাদেশি শ্রমিক আছেন বা প্রবাসী যারা বাংলাদেশি আছেন তাদের সুখ দুঃখ এবং তাদের নানা সংকট এবং সম্ভাবনাময় এই খাতটিকে আরও কীভাবে সামনের দিকে এগিয়ে নেওয়া যায় এ নিয়ে আলোচনা করি। যেহেতু আজকে আমাদের সাথে মালয়েশিয়া প্রবাসী সাংবাদিক বাপ্পি কুমার দাস আছেন, নিশ্চয়ই দর্শক আপনারা বুঝতেই পারছেন আজকে মূলত আমরা মালয়েশিয়ায় প্রবাসীর যে খাত, এই খাত নিয়ে আলোচনা করব। স্টুডিও আলোচনা শুরু করতে চাই সিনিয়র সাংবাদিক মাসুদ করিম আপনাকে দিয়ে। আপনি জানেন যে এই এপ্রিলে, মে মাস তো চলছে, এপ্রিলে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে তার ব্যক্তিগত প্রচেষ্টায় কিন্তু মালয়েশিয়ার যেই বন্ধ হওয়া শ্রমবাজার সেটি উন্মুক্ত করে একটি উদ্যোগ আমরা দেখেছি এবং এ নিয়ে একটি দুদেশের যৌথ বিবৃতিও আমরা দেখেছি। প্রশ্নটা এভাবে রাখতে চাই, বেশ বড় একটা সময় ধরে কিন্তু এই মালয়েশিয়ায় যে শ্রমবাজার এই খাতটি পুরোপুরি বন্ধ ছিল, এটিকে আসলে এখন পুরোপুরি খোলার একটি সম্ভাবনা আসলেই তৈরি হলো কিনা এবং এখনও কি কি বাধা এই পথে আছে বলে আপনি মনে করেন? ধন্যবাদ। মালয়েশিয়া বাংলাদেশের অন্যতম একটা বৃহৎ শ্রমবাজার। মানে আমরা তো সেন্ডিং কান্ট্রি, ওনারা ডেস্টিনেশন কান্ট্রি হিসেবে বাংলাদেশের প্রধান শ্রমবাজার মধ্যপ্রাচ্য অবশ্যই, এবং সৌদি আরবিয়া কিংবা আরব আমিরাত, সেগুলির পরে এশিয়ার মধ্যে এটা মানে বড় বলছিলাম যে মালয়েশিয়া বিদেশি শ্রমশক্তি প্রায় 37% বাংলাদেশি। এই মুহূর্তে বাংলাদেশের প্রায় 12 লক্ষ শ্রমিক নিবন্ধিত, মানে বৈধভাবে ওখানে আছেন, অবৈধ অনেকে আছে। অবৈধ মানে এমন না যে তারা অবৈধভাবে গেছেন, কিন্তু যেহেতু তারা ওখানে গিয়ে মেয়াদ উত্তীর্ণ হয়ে গিয়ে অনেক সময় অনিয়মিত হয়ে গেছেন, সেইটাকে অনেকে অবৈধ বলছে। তো এইসব দিক থেকে আরও অনেক শ্রমিক আছে। তো এটা একটা ইম্পর্টেন্ট শ্রমবাজার এবং 2020 থেকে 22 সাল পর্যন্ত শ্রমবাজারে যখন এই মালয়েশিয়ার লোকজন গেছে, সেই সময় প্রায় 7 লাখ লোক গেছে, অনেক মানে প্রায় আরও বেশি হবে। তো এইভাবে প্রচুর লোকজন এখানে যায়। এখানে বেশ কিছু খাত আছে, আমি আপনাদের বলি। এখানে আছে প্লান্টেশন, এই যে গাছের চারা টারা রোপণ করে, ম্যানুফ্যাকচারিং, এই যে ইলেকট্রনিক জিনিসপত্র বানায়, তারপরে এগ্রিকালচার, কৃষি, কনস্ট্রাকশন, সবচেয়ে বড় বাঙালিদের, মানে এই যে বিল্ডিং টিল্ডিং বানানো, লজিস্টিক্স অ্যান্ড সার্ভিস সেক্টর, এই কয়েকটা সেক্টরে বাংলাদেশ এবং বিশ্ব থেকে মালয়েশিয়া প্রচুর শ্রমশক্তি নিয়োগ করে থাকে। তো বাংলাদেশিরাও এটা যায়, কিন্তু ওদের একটা দেশীয় একটা অভ্যন্তরীণ নিয়ম আছে। সেটা হলো যে তার মোট শ্রমিকের 15%-এর বেশি বিদেশি শ্রমিক হইতে পারবে না। 15%-এর বেশি বিদেশি শ্রমিক হইতে পারবে না, যে কারণে রাইট অ্যাট দিস মোমেন্টে ওদের দেশে 17%-এর মতো বিদেশি শ্রমিক আছে, তো এক্সিট করে গেছে। এই কারণে ওরা এই মার্কেটটা বন্ধ রাখছে এবং এটা শুধু বাংলাদেশিদের জন্য না, সারা পৃথিবীর কোনো জায়গা থেকেই তারা এখন কোনো শ্রমিক নিচ্ছে না। এখন তারা সাধারণত 3 বছর 4 বছরের জন্য লোক নেয়। এই টাইমটা শেষ হওয়ার পরে তারা যদি ফিরে আসে তখন আবার বেকম হয়, আবার নতুন লোক নেয়, এইভাবেই চলে আর কি। এখন আমাদের দেশের এই কারণেই মার্কেটটা বন্ধ। এখন প্রধানমন্ত্রী যে উদ্যোগ নিলেন সেটা আসলে কতটা আলো দেখবে? আমাদের দেশের যে প্রবাসী কল্যাণ মন্ত্রী আরিফুল হক চৌধুরী সাহেব এবং প্রধানমন্ত্রীর এই প্রবাসী কল্যাণ বিষয়ক উপদেষ্টা মাহাদি আমিন, তাদের নেতৃত্বে একটা ডেলিগেশন ওখানে গিয়েছিল এবং সেখানকার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে এখানে বৈঠক হয়েছে এবং ওখানকার যিনি এই যে রিক্রুটমেন্ট করেন সেই মন্ত্রীর সাথেও তাদের টক্স হয়েছে এবং তারপর একটা যৌথ স্টেটমেন্ট সেখান থেকে দেওয়া হয়েছে। সেখানে তারা লোক বাংলাদেশ থেকে নেওয়ার ব্যাপারে যে টার্মস অফ কন্ডিশন সেগুলি তারা ঠিক করেছেন। যেটা তারা একটা ঠিক করেছেন সেটা হলো যে 0 কস্টে এখান থেকে লোকেরা যাবে, অর্থাৎ কোনো শ্রমিক কোনো পয়সা দেবে না। এই যে খরচ টরচ হয় যাতায়াত এবং অন্যান্য মাইগ্রেশন পুরাটা দেবে এমপ্লয়ার যিনি নিয়োগ করছেন তারা। এইটা হইলো আন্তর্জাতিক শ্রম সংস্থার নিয়ম। আপনার শ্রমিকের কাছ থেকে এই নিয়ম, এইটা একটা নিয়ম, এইটা হয়েছে। তারপরে তারা কোনো নিয়ম সহ্য করবে না, এই সমস্ত যা বলার সিস্টেম নিয়ে অনেক আলোচনা আছে। তো এই সিস্টেমে তারা একমত হয়েছে। এখন যদি চাহিদা আসে তাহলে মার্কেট
খোলা হবে অবশ্যই, যদি এটা তো ডিপেন্ড করতেছে কোম্পানিগুলি কি পরিমাণ চাহিদা তারা দেয়। পুরো প্রক্রিয়াটি মানে সম্পন্ন করে শ্রম বাজার একেবারে খুলতে কেমন সময় লাগতে পারে? আমরা শুনতে পাচ্ছি যে জুন মাসের দিকে এটা খুলতে পারে। কারণ হলো, আমি আপনাকে একটা কথা বলি যে এইখানে পুরো প্রক্রিয়াটা হইলো আকণ্ঠ দুর্নীতিতে নিমজ্জিত, এই মালয়েশিয়ার শ্রম অভিবাসনটা। এবং এই দুর্নীতির পেছনে আমাদের দেশের সিন্ডিকেট যেমন আছে, মালয়েশিয়ারও আছে। এবং এরা এই ধরনের মানে এটা একটা প্রাতিষ্ঠানিক পর্যায় থেকেই বা রাজনৈতিক পর্যায় থেকে এটা যে কেমন শুধু মেকানিজমের দুর্নীতি তা না, সেইগুলি হয়। যেমন আমি একটা কথা আপনাদেরকে বলি, এটা সবাই জানে, হয়তো বলে কিনা আমি জানি না। একটা লোক আছে দাতো আমিন নামে একটা লোক, ওইখানে দাতো আমিন এই মালয়েশিয়ায় থাকে, একসময় বাংলাদেশি অরিজিন ছিল। মানে ওখানকার মানে সরকারের উচ্চ পর্যায়ের সাথে, ডেপুটি প্রাইম মিনিস্টারের সাথে, কখনো কেউ কেউ বলে প্রাইম মিনিস্টারের সাথেও তার বিরাট সম্পর্ক দীর্ঘদিন ধরেই। এবং ওনারে প্রবাল ছাড়া কোনো রিক্রুটিং এজেন্সি, কোনো সরকার এখান থেকে লোক দিতে পারে না, কারণ তারা তাকে খুব ট্রাস্ট করে। এখন সেই ট্রাস্টের পেছনে আবার শুনি যেটা শোনা কথা, এবং যেটা গ্রাউন্ডে আমরা টের পাই যখন লোকটা বেশি কষ্টে যায়, বেশি টাকা দিয়ে যায়, সেটা হলো যে এখানকার নির্বাচন আসলে খরচ টরচ রাজনীতিবিদদের উনি বহন করেন। এবং সেইটা আবার এখানকার শ্রমিকদের কাছ থেকে তারা নেয় এই সিন্ডিকেটের মাধ্যমে। তো এইটা একটা বড় একটা টাকার খেলা আছে। এই যে সিন্ডিকেটটা, এটার উৎপত্তি স্থল কিন্তু মালয়েশিয়ার ভেতরে, এবং সেখান থেকে সেটা সূত্রপাত। এখানেও কিছুটা যোগসাজশ তো আছে। এখানে যোগসাজশ স্বাভাবিক, কারণ এখানে না হলে তো তারা কাজটা পাবে না। তো এইভাবে একটা সিন্ডিকেট দীর্ঘদিন চলছে, এবং এই সিন্ডিকেটের কারণে প্রচুর এক্সপ্লয়টেশন, মানুষের কাছ থেকে বেশি টাকা নিয়ে যাওয়া, তাকে উপযুক্ত চাকরি না দেওয়া, বা এখন এই যে আপনি যত টাকা দিয়ে যাচ্ছে, মালয়েশিয়ার তো খুব বেশি বেতনের চাকরি না, ছোটোখাটো চাকরি। তো এই 3 বছর এটা উঠাইতে পারে না, যখন না পারে তখন সে আরও 3 বছর থাকার চেষ্টা করে। অনেকেই তখন এটা অবৈধ হয়ে যায়, তখন তাকে অ্যারেস্ট করে জেলে নেয়, অভিযান চালায় এটা। তো এইবারও কিন্তু অনেকের মুখে শুনি যে সামনে মালয়েশিয়া ইলেকশন আছে, রাজনীতিবিদরা কিছু টাকা পয়সা ইনকাম করার জন্য লাখদের লোক এখান থেকে নিবে, এখান থেকে নিলে এখান থেকে পার্সেন্টেজ পাবে, সেই জন্য ডেফিনেটলি মার্কেটটা খুলবে। সেখানে এটা এই প্রাতিষ্ঠানিক দুর্নীতি দূর করা যাচ্ছে না। এবং এই দুর্নীতিটা করার কারণেই আপনার মনে হচ্ছে যে আমেরিকানরা একটা গ্লোবাল রিপোর্ট করে, যে মানব পাচার রিপোর্ট। মানব পাচারে সাধারণত নারী, শিশু, এই সমস্ত পাচার টাচার যারা হয় সেগুলো ইনক্লুড ছিল, কিন্তু এখন এটা ইনক্লুড করছে যে এটা যে ম্যান পাওয়ারের নামে যে এটা ইনক্লুড করছে, যে কারণে দেখা যাচ্ছে যে এই পন্থায় যদি মানুষকে শোষণ করে করা হয়, এটা একটা পাচারের সামিল হয়, এক্সপ্লয়টেশন সামিল হয়। তো সেই জন্য আমেরিকা মানে মালয়েশিয়া মুখে মুখে বলে, এবং এই যে যত এই যে ডকুমেন্ট তারা দিয়েছে না, জয়েন্ট কমিউনিকে বা জয়েন্ট বিবৃতি, ওখানে সম্পূর্ণ ভালো ভালো কথা লেখা আছে যে শূন্য এতে যাবে, কোনো হবে না, নিয়ম মাফিক যাবে টাবে। কিন্তু দেখা যাচ্ছে যে এটার পদে পদে খরচ। যেমন একটা ভিসা, এটা হয়তো গভর্নমেন্ট খরচটা হয়তো 3,000 রিঙ্গিট টিঙ্গিট হইতে পারে, এখানে 20,000 রিঙ্গিট দিয়ে বিক্রি করে। তারপরে অ্যাটাস্টেশন প্রক্রিয়া, এরকম ওই যে আমাদের এমবিসি থেকে অ্যাটাস্টেশন, তারপরে এখানে নানা সিস্টেম আছে, এটা একটা ইলেকট্রনিক সিস্টেম। আপনার কাছে একটু বিস্তারিত জানবো। আমাদের বলছিলাম যে মালয়েশিয়া প্রবাসী সাংবাদিক বাপ্পি কুমার দাস আছেন, একটু তার কাছ থেকে একটু জেনে আসি সেখানকার আসলে বাস্তবতা কি। মালয়েশিয়া প্রবাসী সাংবাদিক বাপ্পি কুমার দাস, আপনি নিশ্চয়ই শুনতে পাচ্ছেন এখানেও যে আলোচনা হচ্ছিল। আমি প্রশ্নটা এভাবে রাখতে চাই, এই যে সিন্ডিকেটের দৌরাত্ম্য, এই নিয়ে আমরা সবসময় শুনে আসছি। এবার যে শ্রমবাজারটা খোলার একটা সুযোগ আবার তৈরি হলো, এখানে দুটি বিষয়, একটি হচ্ছে কম খরচ অর্থাৎ কম অভিবাসন ব্যয়, এবং এই সিন্ডিকেটের দৌরাত্ম্যটা আসলে এখান থেকে আসলে বের হওয়া যাবে কিনা, সেখানকার মাঠের বাস্তবতা আসলে কি বলে বাপ্পি কুমার দাস? মালয়েশিয়াতে যে কর্মী বাংলাদেশ থেকে প্রেরণ করা হয়, সেই সিন্ডিকেটটা মূলত কিন্তু আপনার বাংলাদেশ এবং মালয়েশিয়ার দুটো সেক্টরে কাজ করে। এখানে যে আসলে শুধু বাংলাদেশের এই যে রিক্রুটিং এজেন্সি কিংবা বাংলাদেশ সরকার কিংবা আরো যারা আছে এরা জড়িত না। যে উনি যেরকম উল্লেখ করলেন দাতো আমিন হচ্ছে, উনি মূলত এখানে বাংলাদেশি নাগরিক, বাট এখানে ধাতু হয়েছেন। উনি মূলত এখানকার মানে ম্যান পাওয়ার, যে শুধু বাংলাদেশের ম্যান পাওয়ার এমনটা ঠিক না, পুরো ম্যান পাওয়ার সেক্টরটা বিজনেসের মাধ্যমে উনি যেটা অভিযোগ আসে, বা দীর্ঘদিন আমি মালয়েশিয়াতে আছি প্রায় 1 যুগ, এই 1 যুগে যতটুকু আমি আমার ব্যক্তিগত ইয়েতে আমি জানতে পেরেছি যে উনি এমন ভাবে
আসলে সিস্টেমটাকে নিয়ন্ত্রণ করে, যে গভর্নমেন্টও এক সময় মানে আপনার বাধ্য অসহায় হয়ে হয় যায়। কর্মী তার সিস্টেমে পাঠানো। হ্যাঁ, এখানে গভর্নমেন্টগুলো হয়, যে কারণে আসলে কর্মীগুলো এসে বেশিরভাগ ক্ষেত্রেই প্রতারিত হয়। বেশিরভাগ ক্ষেত্রে প্রতারিত হয়। যেরকম 2023 সালে লাস্ট কলিং শুরু হলো, 24-এ যেটা শেষ হলো, এই এই কলিং এ এসে আহ, কর্মীরা ভালো নেই এটা আমি বলবো না, কিন্তু কত পার্সেন্ট কর্মী ভালো আছে? হ্যাঁ, সেটা হয়তো 60-70% কর্মীরা হয়তো ভালো আছে। 30% যে কর্মীরা বিশেষ করে তাদের এই যে অ্যাটাস্টেশনের কথা বলা হলো, বাংলাদেশ হাই কমিশন থেকে অ্যাটাস্টেশন করা হয় এবং এদেশের সরকার কথা অ্যাপ্রুভ করা হয়, অর্থাৎ বিদেশি কর্মীর যে চাহিদাটা এই দেশের সরকার করে থাকে, সেই ক্ষেত্রেও কিন্তু বড় ধরনের দুর্নীতি হয়। সেই 30% বলি বা 40% আমি বলি না কেন, এই কর্মীরা কিন্তু এবার সরকার কিন্তু খুব স্টেক হওয়ার কারণে 40% প্রায় কর্মীরা কিন্তু কাজ তো পায়নি, এরা কিন্তু ওই অবৈধ হয়ে পড়েছে। কারণ ওগুলো সম্পূর্ণ হচ্ছে যে কোম্পানিতে গুলো আসছে এজেন্ট ভিসা, যেটাকে বলা হয় নর্মালি আমরা সাধারণ ভাষায় বলি, কিন্তু আসলে মালয়েশিয়াতে এজেন্ট ভিসা নয়। সেই এজেন্টের কারণে ওদের নিজেদের এলে, অর্থাৎ কাজের কোনো এগ্রিমেন্ট নাই। এই কাজের এগ্রিমেন্ট না থাকার কারণে সরকার থেকে কিন্তু আবার ভিসা নবায়ন করছে না, যে কারণে আমাদের বাংলাদেশি কর্মীরা কিন্তু অধিকাংশই এই 2023-24 সালে যে কলিং এ আসছে এটা অবৈধ হয়ে পড়ছে। এবং এই অবৈধ হওয়ার কারণে অনেকে আবার কিন্তু এই রিক্যালিব্রেশন টু প্রক্রিয়া, যে যে 500 রিঙ্গিত ফিস জমা দিয়ে মালয়েশিয়ার সরকার বাংলাদেশে বা বিভিন্ন দেশের কর্মীদের বা বিভিন্ন দেশের অবৈধ অনিবন্ধিত কর্মীদের ফেরত যাওয়ার সুযোগ দিয়েছে, সেই সুযোগে কিন্তু অনেকে চলে গেছে। যেরকম লাস্ট যে মালয়েশিয়া ইমিগ্রেশনের অভিবাসী যে তথ্য থেকে পাওয়া যায় যে প্রায় 2,18,000 বিভিন্ন দেশে, শুধু বাংলাদেশে না, 2,18,000 বিভিন্ন দেশের কর্মীরা কিন্তু ফেরত গেছে। এই কর্মীরার অধিকাংশই কিন্তু বাংলাদেশের যে কর্মীরা ফেরত গেছে অধিকাংশই 2023-24 সালে কলিং এ আসা, কারণ তাদের ভিসা নবায়ন করতে পারে নাই। ভিসা নবায়ন করতে না পারার কারণে কিন্তু তারা এই প্রতিনিয়ত কিন্তু মালয়েশিয়ার ইমিগ্রেশন প্রতিনিয়ত কিন্তু বিভিন্ন জায়গায় একটা কোনো প্রশ্ন থাকলে কিন্তু করে দিন। আপনার একাধিক জায়গায় কিন্তু আচ্ছা আপনার অভিযান চালানোর পরে এই যে আপনারা কিন্তু বাংলাদেশের এয়ারপোর্টে ফিরে আমরা বিভিন্ন সময় যে তথ্যগুলো পাই, যে কি পরিমাণ নির্যাতন বা কি পরিমাণ নির্যাতন এক প্রকার চালানো হয়, বা তাদের আইন অনুযায়ী হয়তো বা হইতে পারে, এটা আমি সঠিক জানি না। তবে কর্মীদের অভিযোগ মালয়েশিয়ার ইমিগ্রেশন মানে ডিটেনশন ক্যাম্পে কিন্তু প্রচুর তাদেরকে জি জি, মারাত্মকভাবে অমানবিকভাবে বাপি অত্যাচার কুমার করা দাস, হয়, আমি বা খাওয়া দাওয়ার আমি ব্যাপারে একটি প্রশ্ন সবকিছুর ব্যাপারে। রাখতে চাই। এই যে আপনাদের দুজনের বর্ণনায় কিন্তু মিলে যাচ্ছিল, এই যে এই দু জায়গায় একটি বড় সিন্ডিকেট কাজ করে, সেই জায়গায় সামনের দিনে যারাই যাবেন সেখানে যেন প্রতারণার শিকার হতে না হয়, এই জায়গাটায় আসলে সতর্ক থাকার জন্য আপনার ওই দেশের অভিজ্ঞতার আলোকে কি পরামর্শ থাকবে যারাই যেতে আগ্রহী? দেখেন, এই সিন্ডিকেটের মাধ্যমে যদি আসলে এখন বর্তমানে, কিছুদিন আগে আপনারা জানেন না, উনি বলছিলেন যে আমাদের আমাদের প্রবাস কল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রী মহোদয় এবং প্রধানমন্ত্রীর প্রবাস বিষয়ে উপদেষ্টা মাহাদি আমিন ভাই মালয়েশিয়াতে আসছিলেন, এবং তাদের সাথে এই সরকারের সাথে বা এই মন্ত্রণালয়ের মন্ত্রীর সাথে এই সংশ্লিষ্ট যারা ব্যবসায়ী আছে তাদের সাথে, এবং বাংলাদেশ হাই কমিশন, এবং শেষ পর্যায়ে আমরা এখানে যারা সাংবাদিকতা করি, বাংলাদেশের সাংবাদিক, তাদের সাথে তাদের একটা মিটিং হয় শেষ পর্যায়ে। সেই জায়গা থেকে জানতে পারি যে আমাদের বর্তমান সরকার বা তারা যারা আছে খুবই আন্তরিক এই বিষয়ে, যাতে কোনো রকম সিন্ডিকেট বাদে লো কস্টে বাংলাদেশ থেকে কর্মী আসে, সেই বিষয়ে কিন্তু তাদের যে আন্তরিকতা, সে আন্তরিকতা দেখতে পেয়েছে। এবং গতকাল থেকে আমাদের প্রবাস কল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নুরুল হক নুরু, উনি কিন্তু বলে আসছে যে যে 10টি শর্ত দেওয়া হয়েছে, এই সত্য মেনে বাংলাদেশ থেকে যদি আবারও কর্মী আসে, তাহলে কিন্তু আবারও কর্মীরা প্রতারিত হবে। কারণ মালয়েশিয়ার যে শর্তগুলো দেওয়া আছে, এটা তাদের দেশের হচ্ছে অভিবাসী কর্মীদের নিয়ম অনুযায়ী, কিন্তু আমাদের দেশের প্রেক্ষাপটে আসলে ওইভাবে যদি কর্মী আসে তাহলে কিন্তু তারা প্রতারিত হবে। এবং আমি শুধু আমাদের বাংলাদেশ সরকার বা বর্তমান যে ডাটাবেস বা বর্তমান যুগের তথ্য প্রযুক্তির যুগে আমাদের সব থেকে বড় সমস্যা এখানে যেটা প্রথম কথা হচ্ছে, বাংলাদেশ থেকে কতজন কর্মী আসছে
এবং কতজন কর্মী প্রতারিত হচ্ছে, কতজন কর্মী মারা যাচ্ছে, কতজন কর্মী সঠিক মতন বেতন পাচ্ছে না, এই যে একটা ডাটা, এই ডাটাটা কিন্তু আদৌ আমাদের বাংলাদেশ সরকারের হাতে কিংবা মালয়েশিয়ায় আমাদের বাংলাদেশ যে হাই কমিশন আছে, যদি আমরা কখনো তাদের কাছে প্রশ্ন করি, এই উত্তরটা পাই না। এটা খুবই দুঃখজনক। কারণ যেটাই হোক না কেন, প্রতারিত হোক বা ভালো থাকুক বা খারাপ থাকুক, যে ডাটাবেসটা এটা থাকা খুবই গুরুত্বপূর্ণ। ডাটা না থাকার কারণে আমরা জাস্টিফাই করতে পারি না প্রকৃত অর্থে কতজন বাংলাদেশি এখানে প্রতারিত হচ্ছে, কতজন বাংলাদেশি আসলে মারা যাচ্ছে, এবং এই নিখোঁজ হওয়ার সংখ্যা মানে প্রচুর বাংলাদেশি কিন্তু এখানে নিখোঁজ হয়, এবং বিভিন্ন সময় আত্মহত্যার ঘটনাও কিন্তু ঘটে। কিন্তু এই আত্মহত্যা আসলে একজাক্টলি কি কারণে হচ্ছে, সে আসলে আত্মহত্যা করছে নাকি তাকে মেরে ঝুলিয়ে রাখা হচ্ছে কিংবা কোনো ড্রেনে ফেলে রাখা হচ্ছে, এটাই কিন্তু আমরা অনেক সময় বিভ্রান্ত হই। প্রত্যক্ষদর্শীদের, আমাদের বাংলাদেশে যারা প্রত্যক্ষদর্শী থাকে, তাদের তথ্য অনুযায়ী আমরা কিন্তু অনেক কিছু হয় না। যেরকম আমি যেখানে থাকি সেই জায়গাতে বিশাল বড় একটা কনস্ট্রাকশন বিল্ডিং নির্মাণ হচ্ছে গত 9 বছর ধরে। গত 9 বছর ধরে আমার কাছে পাওয়া তথ্য অনুযায়ী এই পর্যন্ত বাংলাদেশি কর্মী মারা গেছে 19 জন। সেখান থেকে পড়ে যে কিংবা বিভিন্ন সেফটি ফার্স্টের না কারণে বা অসুস্থতার কারণে, আসলে কিন্তু এই 19 জন বাংলাদেশি বেশি হইতে পারে। আসলে এই তথ্যটা নাই, সে কেন মারা গেল, কি জন্য মারা গেল, হইতে পারে বাংলাদেশ মানে মালয়েশিয়াতে বাংলাদেশ হাই কমিশন কিংবা বাংলাদেশ সরকারের হাতে কোনো তথ্য নাই। এই যে তথ্য না থাকার কারণে সঠিক সমস্যাটা নির্ণয় করা খুব কঠিন হয়ে যায়। হ্যাঁ, তো আমাদের উচিত বর্তমান বিশ্বায়নের যুগে সরকারের যে আসলে কত কর্মী ক্ষতিগ্রস্ত হচ্ছে, কেনই হচ্ছে, তাদের একটা ডাটাবেস তৈরি করা। ডাটাবেসটা তৈরি করলে কি হবে, যে আমরা আগামীতে যে কর্মীগুলো আসবে, আমাদের বাংলাদেশে যেহেতু বেকার সংখ্যা আছে, সেই জায়গা থেকে অবশ্যই কর্মী পাঠাইতে হবে। কর্মী না পাঠালে বেকারত্ব সংখ্যাটা আসলে আরো বড় আকারে ধারণ করবে। সেই জায়গা থেকে সরকারের কাছে যদি তথ্য না থাকে, সেই তথ্য না থাকার কারণে কিন্তু সমস্যাগুলো আরো বেশি পড়বে। এবং বিএমটিআই যে এটা আছে, যে যদি আমার কথা শুনতে পান, আমি একটা প্রশ্ন করি। মালয়েশিয়ায় তো শুধু বাংলাদেশি কর্মী না, মালয়েশিয়ায় তো আপনার অন্যান্য দেশ থেকেও কর্মী যাচ্ছে, বিশেষ করে নেপাল এবং ইন্দোনেশিয়া থেকে প্রচুর কর্মী সেখানে যাচ্ছেন। তো তারা কি বেশি মানে মানে বঞ্চনার শিকার হচ্ছেন নাকি বাংলাদেশিরা? এই সার্বিক বিবেচনায় চিত্রটা কি, এবং তারা যদি কম বঞ্চনার শিকার হন তাহলে সেটা কেন, এবং আমাদেরগুলি কেন বেশি খরচ হচ্ছে? জি, বাপ্পি কুমার দাস এই প্রশ্নের উত্তরটা দিবেন, তার আগে একটা ছোট বিরতিতে যাচ্ছে। প্রবাসী মুখে একটি ছোট্ট বিরতি, সাথে থাকুন, ফিরছি বিরতির পর। বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি প্রবাসী মুখে। বাপ্পি কুমার দাস, বিরতির আগে মাসুদ করিম ভাই আপনাকে একটি প্রশ্ন রেখেছিলেন যে আসলে সার্বিক চিত্রটা কি, কোন দেশে মানে শুধু কি বাংলাদেশ থেকে যারা যাচ্ছে তারাই কি এই ধরনের পরিস্থিতির শিকার হচ্ছে, নাকি যে বলি ইন্দোনেশিয়া বলি, নেপাল বলি, সেই জায়গায় যারা যায় তারাও এই ধরনের বঞ্চনা, এই ধরনের দুর্ভোগের শিকার হয়? বাংলাদেশি কর্মীরা একটু বেশি প্রতারিত হয়। তার অন্যতম কারণ হচ্ছে এখানে আমাদের বাংলাদেশি যে ম্যান পাওয়ার যারা করেন, তাদের অতিরিক্ত মুনাফার আশায়, তারা যে খুব বেশি ভালো বা খারাপ আমি ওইটা বলবো না, ওনারা অতিরিক্ত মুনাফা করতে চায়। ওই অতিরিক্ত মুনাফার কারণে এই মালয়েশিয়ায় আসার যে খরচটা, এই খরচটা কিন্তু বহুগুণ বেড়ে যায়। যখন একজন সাধারণ ভাবে সে যে বেসিক যে বেতনটা পায়, সেই বেতন এবং খরচ অনুযায়ী যদি সে উঠাইতে যায়, তাহলে তার 3 থেকে 4 বছর সময় লেগে যায়। এখন এই 4 বছর যখন সময় লেগে যায়, দেশে ঋণের চাপ আছে, পরিবার চালানোর একটা চাপ আছে, নিজের থাকা একটা ভালো জায়গায় থাকা বা ভালো থাকা খাওয়ার পড়ার একটা ব্যাপার আছে। যখন এই চাপগুলো একজন কর্মীর উপরে আসে, তখন কিন্তু সে নানাবিধ সমস্যায় পড়ে যায়। তখন সে না পারে নিজের যোগ্যতা সঠিকভাবে প্রমাণ করতে কোম্পানির কাছে, না পারে পরিবারের সঠিকভাবে পরিচালনা করতে, তখন সে কি হয় যে বিভিন্ন প্রলোভন বা বিভিন্ন জায়গায় কাজ পরিবর্তন করে। কাজ পরিবর্তন করতে যায় কিন্তু সে প্রতারিত হচ্ছে। আর নেপালের ব্যাপারটা আছে, তারা ওই লো কস্টে আসে, অর্থাৎ সরকারের নির্দিষ্ট যে খরচটা দেওয়া হয় সেই খরচের মাধ্যমে আসে, এবং তাদের কিন্তু আসলে বেশিরভাগ তারা সিকিউরিটি,
সিকিউরিটি গার্ডে যেহেতু আমাদের বাংলাদেশের কর্মীদের সিকিউরিটিতে আসার সুযোগ নাই, 12 ঘন্টা জব করে ওনারা। 12 ঘন্টা জবে একটা ভালো স্যালারি পায় এবং কোম্পানি নির্দিষ্ট সময়ে স্যালারিগুলো দিতে বাধ্য হয় বা দেয়ও। সেই কারণে কিন্তু নেপালি কর্মীরা তারা ভালো থাকে এবং তাদেরকে যদি কোনো কিছু পার্সেন্ট সমস্যায় পড়লেও তাদের কিন্তু ওইভাবে মিডিয়া বা অভিযোগের জায়গায় আসে না। হ্যাঁ, তারা যে খুব প্রতারিত হয় না একেবারে তা না, কিন্তু খুব কম, সেটা খুবই কম। তারা ভালো একটা বেতন পায়, যে কারণে কিন্তু আসলে তাদের অভিযোগ দেওয়ার কোনো সুযোগ নাই। হ্যাঁ, সেই জন্য আসলে নেপাল কিংবা অন্যান্য দেশের যে কর্মীরা আছে, এবং দ্বিতীয়ত আমাদের বাংলাদেশের আরেকটা সমস্যা আছে, সেটা হচ্ছে আপনি যখন একজন অদক্ষ কর্মী পাঠাবেন, বিশেষ করে এদেশের ভাষা, আপনি যে দেশেই যান না কেন ওই দেশের ভাষাটা খুবই গুরুত্বপূর্ণ, ভাষাটা জেনে যাওয়া। যেরকম লাস্ট 23-24 সালে বিএমটিআর 3 দিনের একটা যে কলিং হয়েছে, বিএমটিআর 3 দিনের একটা ট্রেনিং করা। তো সেই ট্রেনিংয়ে কিন্তু আসলে শুধু আমরা কর্মীদের কাছ থেকে জানতে পেরেছি বা আমাদের পার্সোনাল যে ভাই বোন বা পরিচিত যারা আসে তাদের কাছ থেকে শুনি, ওই যে 3 দিনের ট্রেনিংয়ে শুধু গল্প করা হয়। তাদেরকে এই দেশের সম্পর্কে কোনো ভালো কোনো তথ্য দেওয়া হয় না। আসলে 3 দিনের ট্রেনিংয়েও ভালো কিছু হয় না। সর্বনিম্ন 3 মাসের, সরকার যদি 3 মাসের ট্রেনিংটা করে ভাষার ব্যাপারে, এই যে দেশে আসার ব্যাপারে চলবে, তাহলে কিন্তু মোটামুটি একটা কর্মী মোটামুটি দক্ষ হয়ে আসতে পারে। সে দক্ষ হয়ে আসলে যদি সে ভিসাগত কিংবা অন্য সমস্যায় পড়ে, আমাদের বাংলাদেশের কর্মীরা কিন্তু অত্যন্ত পরিশ্রমী। তারা যে কোনোভাবে হোক না কেন, যদি তাদের ভিসাটা ভালো থাকে তাহলে যে কোনোভাবে হোক না কেন অতিরিক্ত পরিশ্রম করে হলেও ব্যয় সেই খরচের টাকাটা কিন্তু ওটাই ফেলায় এবং চেষ্টা করে ভালো কিছু করার। তো সেই জায়গা থেকে সরকার যদি ওই যে বললাম যেটা 3 মাসের একটা ট্রেনিং যদি দিয়ে ভালোভাবে দক্ষভাবে কর্মী পাঠায়, তাহলে আমার মনে হয় না তারা প্রতারিত হবে, প্রতারিত হলেও কম হবে আর কি। জি, ধন্যবাদ বাপ্পি কুমার দাস। আপনার কাছ থেকে আসলে মালয়েশিয়ার যে সার্বিক চিত্র একটি ধারণা পেয়েছিলাম। আমাদেরকে সময় দেওয়ার জন্য ধন্যবাদ। মালয়েশিয়ার প্রবাসী সাংবাদিক বাপ্পি কুমার দাস যুক্ত হয়েছিলেন আমাদের সাথে। মাসুদ, তুমি একটু আপনাকে দিয়ে আলোচনা শুরু করতে চাই যে 3টি বিষয়। একটি হচ্ছে যে আমাদের, আপনি নিজেই প্রশ্ন রেখেছিলেন, সেখানে জানা গেল যে আমাদের যে অতিরিক্ত মুনাফার প্রবণতা এবং আমাদের আসলে সঠিক ডাটা বেসও নেই, এবং স্কিলড ম্যান পাওয়ার, যেটা এখন সবচেয়ে বেশি আলোচনা করা, যে স্কিল ম্যান পাওয়ারের জায়গাটিকে আসলে গুরুত্ব দেওয়া দরকার। ধন্যবাদ। প্রথমেই আমি যেটা বলবো যে আমাদের এখান থেকে মালয়েশিয়ার যে রিক্রুটমেন্ট প্রসেসটা, প্রথম তো আমি বললাম যে একটা পলিটিক্যাল ঘাপলা ওখানে আছে, উনিও বললেন, উনি এটা স্বীকার করলেন। তো এখন যেটা পরবর্তীতে যেটা হলো যে কোম্পানি একটা চাহিদা দিল, ওই জায়গায় কোম্পানিও কিছু, এখানে আবার আরেকটা মাঝখানে আরেকটা কোম্পানি আছে, এখানে যেমন রিক্রুটমেন্ট কোম্পানি, ওখানে কিন্তু সার্ভিস কোম্পানি আছে, যারা সরাসরি কোম্পানি না, ওই সার্ভিস কোম্পানি ওরাও কিছু টাকা পয়সা নেয়। তারপরে এমবেসিতে আসে, এমবেসিতে আসার পরে এখানে একটা সিস্টেম ওরা ডেভেলপ করছে, কম্পিউটারাইজ সিস্টেম। এটা হলো ফরেন ওয়ার্কার্স সেন্ট্রালাইজড ম্যানেজমেন্ট সিস্টেম, যেটা এই সিস্টেমটা অটোমেটিকলি এমনভাবে করা হয়েছে যেখানে ওই লিমিটেড সিন্ডিকেট যেটা যে কয়েকটা আছে ওদের মাধ্যমে এটা রিক্রুটমেন্টটা করতে হবে। এখন এই জিনিসটা করতে দেখা যাচ্ছে যে চাপিয়ে দেওয়া। এখন আমরা যেটা গত শেখ হাসিনার আমলে, আওয়ামী লীগের আমলে দেখেছি যে এখানে অনেক বেশি স্ট্রং লোকজন, যেমন ধরেন লোটাস কামাল ফর এক্সাম্পল, এরকম অনেক লোকজন এই সিন্ডিকেটে ছিলেন, আরও অনেকের নাম আমরা বলতে পারি, তারা সিন্ডিকেট ছিলেন। এখন যেহেতু সরকার বদল হয়েছে, এই সিন্ডিকেটটা ভেঙে দেওয়া সহজ ছিল, কিন্তু এই সিন্ডিকেটটা ইচ্ছা করলেই ভাঙা যাচ্ছে না, কারণ মালয়েশিয়ার থেকেও এই সিস্টেমটা এইভাবেই করা হয়েছে। তো এই সিন্ডিকেটটা থাকার কারণে এই অভিবাসন ব্যয়টা অনেক বেশি। কিভাবে বেশি? ওখান থেকে তো আমি বললাম যে কিছু খরচ বাড়তেছে, ওখানকার দুর্নীতি, জায়গায় জায়গায় খরচ বাড়ে। কিন্তু আমাদের এই সোর্সিং কান্ট্রিতে দুর্নীতিটা কোন জায়গায়? এক হলো যে এই যে 20টা, আমাদের তো 2500 রিক্রুটিং এজেন্সি আছে গভর্নমেন্ট রেজিস্টার্ড, 2500 এটা পাবে না, পাবে ফর এক্সাম্পল মনে করেন 20টা, 50টা, 100টা, হ্যাঁ, তারা আবার আরও 200টা সাব কোম্পানি নেবে। আবার ওই কোম্পানি, সাব কোম্পানি কিন্তু ডাইরেক্ট রিক্রুট করে না, সে আবার গ্রামে গ্রামে দালাল নিয়োগ করে। তো একটা লোক যখন সে দালাল রিক্রুট করে তার একটা পার্সেন্টেজ থাকে, তারপরে দালালের থেকে যখন এটা আবার সাব এজেন্টের কাছে আছে, মানে আরও যারা যে 2500 এজেন্সি, তারা প্রত্যেকে সাব এজেন্সি হিসেবে কাজ করে, অনেকেই কাজ করে। তো সে আবার এখান থেকে একটু লাভ, যত হাত ঘুরছে তত খরচ। তারপরে এটা আবার করছে। এবং প্রাথমিকভাবে ওরা এটা কি করে, মনে করেন 2 লাখ টাকা সে ইনিশিয়ালি ওই এই দালালে নিল, যে 2 লাখ টাকা তোমার পাঠিয়ে দিব। এরপরে এটা 4 লাখ টাকা কেমনে যায়?
কারণ এখন যখন মেডিকেল টেস্টে যাচ্ছে বললে বাকি টাকা দাও, আরও 1 লাখ দাও, নাহলে তোমার টেস্ট হবে না। এরকম পদে পদে নানাভাবে যখন সে 2 লাখ টাকা দিয়ে আসছে, এখন তো তার পক্ষে তো কিছু করা সম্ভব না। সুতরাং সব মিলে সে যখন এত বেশি টাকা ব্যয় করে যায় এবং 3 বছরের জন্য যায়, আবার সেখানেও খুব সিকিউর জব নাই, সে 3 বছর সে যখন উঠাইতে পারে না, তখন সে অবৈধ হয়ে যায়। আমি অবৈধ মানে অনিয়মিত হয়ে যায়, টাইম শেষ হয়ে যাচ্ছে ভিসা, সে আর ফিরে আসে না আর কি, কিভাবে তখন সে থেকে যায়। এখন আমি একটা বাস্তব উদাহরণ দিই, আমি নিজে যেটা দেখেছি, পেনাং এখানে আমি একটা সি বিচে গিয়েছিলাম, পেনাং সি বিচে। সেখানে দেখলাম প্রচুর বাংলাদেশি এরকম। আমাদের কবের ঘটনা বলছেন এটা? এটা বেশ কয়েক বছর আগে। আচ্ছা। বাট এই চিত্রের কোনো পরিবর্তন হয় নাই। তো ওখানে তারা বেশ কিছু বাংলাদেশি ওখানে কাপড় চোপড়, আমাদের গুলিস্তানে যেমন কাপড় চোপড় বিক্রি করে, কাপড় চোপড় এটা সেটা বিক্রি করতেছে, টুরিস্টদের কাছে বিক্রি করতেছে, নিচ্ছে। হুট করে দেখলাম সব কাপড় চোপড় ফেলে টেলে সব লোকজন চলে গেছে। আমি কিরে সব এমনি পরে আসি, কেউ লুক নাই, চলে গেছে। কিছুক্ষণ পরে, আধা ঘন্টা 1 ঘন্টা পরে ওই বাংলাদেশিটা আবার ফিরে এসে আবার এই কাপড়গুলো নিয়ে আবার বিক্রি করা শুরু করলো। তো আমি জিজ্ঞেস করলাম, তোমরা কোথায় গেছিলে এগুলো রেখে? বলে যে আমাদের মালিক ফোন করছে যে এনে পুলিশ আসতেছে, তোমার অ্যারেস্ট করবে, তুমি এসব ফালে রেখে চলে যাও। পুলিশ ঘুরে টুরে যাইলে আবার মালিক ফোন করছে যে পুলিশ চলে গেছে, এখন আবার বিক্রি করো। এই যে চুর পুলিশ খেলা খেলতে হইতেছে অবৈধের জন্য। যদি ধরতে পারে তাহলে তারা একেবারে ডিটেনশন ক্যাম্পে নিয়ে যাবে। তো আমি যেটা বুঝতে পারি যে এই সিস্টেমটাই করাপ্ট সিস্টেম, এবং এই করাপ্ট সিস্টেমের মধ্যে মার্কেট খুললো কি না খুললো এর কোনো ভ্যালু নাই। এখান থেকে যে এখন সরকার তো চাইবে যে কয়টা লোকের কর্মসংস্থান হোক না, তাহলে কি আবার এখন যে আমরা এই থেকে আমরা একেবারে মানে মুখ ফিরিয়ে নিব? মুখ ফিরিয়ে নিতে আমি বলছি না, কিন্তু আমি যেটা বলছি যে এটা সরকার, উভয় সরকারের একটা সদিচ্ছা থাকতে হবে। এবং সেটাই যে কিছু শর্ত ওনারা দিচ্ছে, এরাও দিচ্ছে। যেমন আমি যেটা প্রাথমিকভাবে বলবো, যেটা আমাদের গভর্নমেন্ট মনে হয় আলোচনায় বলেছে, এটা আমি দেখেছি, সেটা হলো যে যারা এখানে অনিয়মিত হয়ে গেছে সেই লোকগুলি আর কেউ এক্সটেনশন দেন না 2 বছর 5 বছর, যাতে ওনারা এন থেকে না রিক্রুট করতেন। রিক্রুট করলেই তো দুর্নীতি। ওরা তো যেভাবে চলে গেছে তাকে এক্সটেনশন দেন, সেই জায়গাটা ওরা রাজি হয় না। ওরা বলে কি ওরা ফিরে যাক, নতুন আবার আসুক, তাইলে ওখানে ব্যবসা আছে। তো আমি যেই জিনিসটা, এই জিনিসগুলি লক্ষ্য করি, কারণ এখানকার যে সিস্টেমটা, এখানে যারা সিন্ডিকেটটা পরিচালনা করে, এরা অনেক সময় যে ধরেন আওয়ামী লীগ আমলে ওদের মানে সরকারের প্রভাবশালী মহল তাদের পকেটে ছিল, তারা নিজেরাই ব্যবসা সাহায্য ছিল। এই সিন্ডিকেট আবার বিএনপি ভাঙতে পারতেছে না যেহেতু, তখন ওরা চিন্তা করছে যে আমরাও কিছু খাই নি। তো এই যে একটা দুর্নীতির চক্র, এই চক্র কিন্তু এই অভিবাসন খাতকে একটা শোষণ, বঞ্চনা, ধ্বংস। তো এই জিনিসটার জন্য আমি বলবো যে একটা ট্রান্সপারেন্ট সিস্টেম গ্রো করা। কারণ আমরা ধরেন এই যে কত রকমের পদে পদে এই যে দুর্নীতি অভিবাসন খাতে, এই রিসেন্ট আজকের খবর আমি বলতেছি আপনাকে, এই রাশিয়ার থেকে একটা নিষেধাজ্ঞার চার্ট করছে যে যেসব দেশ বা কোম্পানি বা ব্যক্তি তারা রাশিয়া থেকে না, ইউরোপ, যুক্তরাজ্য থেকে, ইউকে থেকে, হ্যাঁ, তারা করছে যে যারা ওই রাশিয়াতে ড্রোন উৎপাদন করা, যুদ্ধে যে অংশগ্রহণ করার জন্য লোক রিক্রুট করবে, তাদেরকে তারা নিষেধাজ্ঞা দিবে, স্যাংশন দিবে। এইখানে বাংলাদেশে একটা পড়ে গেছে, সেটা হলো কি ড্রিম ট্রাভেলস। এখন রিক্রুটিং এজেন্সি না, ট্রাভেল এজেন্সি। প্রচুর মানুষ পাঠিয়ে দিচ্ছে রাশিয়া। কি কাজ করবে? যে ওখানে ট্রাভেল এজেন্সি পাঠিয়ে দিচ্ছে, এবং ওখানে গিয়ে তারা যুদ্ধে অংশগ্রহণ করছে, ড্রোন কারখানায় চাকরি করতেছে, ইউক্রেনে গিয়ে অংশগ্রহণ করতেছে, এক্সপ্লয়টেশন হচ্ছে। তো এটা আমাদের একটা বিরাট বদনাম হচ্ছে। লিবিয়াতে কোনো কাজ নাই, লোক পাঠিয়ে দিচ্ছে, ওখানে কাজ করতে না পারে ভূমধ্য সাগর দিয়ে ইউরোপে পাড়ি দেওয়ার জন্য চেষ্টা করে যান বাঁচানো। তো মালয়েশিয়ার ক্ষেত্রে মোস্টলি এটা হয়তো কিছু কিছু ভালো আছে, ভালো কোম্পানি আছে, তারা হয়তো ওয়েলফেয়ারটা দেখে, আর কতগুলি আছে নিজেরাও প্রতারক। এখন আমি বলতেছি যে এই যে একটা, এটা অপারেশনাল সিস্টেম না, এটা রাজনৈতিক সদিচ্ছা। এবং এইসব কারণেই কিন্তু আমেরিকা তাদের এই যে মানব পাচার রিপোর্টে বোধ বাংলাদেশ, মালয়েশিয়া উভয় দেশকেই চাপে রাখে, যে কেননা এটা যদি ভালো রেটিং না করতে পারে তাদের উপরে কিন্তু আরো বড় স্যাংশন আসতে পারে আমেরিকার থেকেও। তো এই জিনিসটা আবার ওদের একটা ভয়ের কারণ। যে জিনিসটা বলছিলাম যে স্কিলড ম্যান পাওয়ারের জায়গাটিকে একটু যদি
এখানে আমাদের দেশের লোকজন কোথায় যায়? এখানে বেশিরভাগ যায় হলো কনস্ট্রাকশন সেক্টরটা, এই যে নির্মাণ সেক্টর। আর কিছু যায় ওখানে এই যে গাছপালা রোপণ করে, প্ল্যান্টেশন। আপনারা Plantation বলছেন। দেখছেন বা যে কৃষি তো টুকটাক হ্যাঁ, কিছু কৃষি টুকটাক, কৃষি হলো প্ল্যান্টেশনটাই বেশি। ওরা খুব একটা হ্যাজার্ডাস কাজ, কিন্তু প্ল্যান্টেশনটা আপনারা দেখেন যেই পর্যন্ত একটা জুতা পরে এইটে করে জঙ্গলের ভিতর দিয়ে এই সমস্ত মধ্যে দিয়ে কাজ করতে, প্ল্যান্টেশনের কাজ। তো এই সমস্ত কাজে যত কষ্টই করুক সেখান থেকে কিন্তু বেতনটা বেশি আসে না। ম্যানুফ্যাকচারিং সেক্টরটা এটা খুব ভালো একটা সেক্টর। এখানে যদি সে বিশেষ করে ডিজিটাল সিস্টেমটা বা এআই সিস্টেমটা যেগুলিতে তাদের একটু, সেখানে দুইটা জিনিস আছে। একটা হলো যে তার বেতন স্যালারি অনেক বেশি, তার মর্যাদাটাও অনেক বেশি, আর তার শোষণ বঞ্চনা হওয়ার সম্ভাবনাও মানে একটু কম থাকে। তবে এটা যেটা বললেন যে ভাষার ব্যাপারটা, এটাও কিন্তু একটা ইম্পর্টেন্ট, যে এখানে আমাদের 3 দিনের যে ওরিয়েন্টেশন কোর্স এখান থেকে তো আর সম্ভব না। তো এখানে যে প্রতিষ্ঠানগুলি আছে, এখানে যে টেকনিক্যাল ইনস্টিটিউটগুলি, প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় বা অন্যান্য যারা সরকারি প্রতিষ্ঠানগুলি, এখানে একটা উপযুক্ত কোর্স যদি তৈরি করা যায়, কারণ এখানে অনেক দেখা যাচ্ছে যে প্রবাস ফেরত, মালয়েশিয়া ফেরত লোকজন আছে, তাদেরকেও এখানে কাজে লাগানো যায়। এবং এই ধরনের পরিকল্পনা সরকারের দিক থেকে নেওয়া উচিত। এবং আমি মনে করি যে মানুষকে আরেকটু সচেতন করা এবং এই সিস্টেমটাকে একটা স্বচ্ছতামূলক, জবাবদিহিতামূলক করা, অ্যাটলিস্ট আমাদের দেশের পক্ষে যেটা সম্ভব। আমরা তো একটা হলো যে আমরা একটা সেন্ডিং কান্ট্রি, সে কারণে আমরা কিছুটা vulnerable অবস্থায় থাকি, যে আমি তোমার কাছ থেকে নিলাম না, তখন তো আরেক সমস্যা, তাদের লোকই যেতে পারবে না। তো লোক যাইলে তো আমার তো আনএমপ্লয়মেন্ট হার বেশি, সুতরাং আমরা তো দেশের কর্মসংস্থান যেন দিতে পারছি না। প্রবাসী কর্মসংস্থানটা আমাদের একটা বিরাট জায়গা, কিন্তু ওখানে গিয়ে যদি সে শোষণ, বঞ্চনা এবং এর শিকার হয়, সেটাও কিন্তু কাম্য নয়। তো সেটা যেহেতু কাম্য নয়, সে কারণে আমি বলবো যে এখানে রিক্রুটিং সিস্টেমটাকে যাতে উন্মুক্ত পদ্ধতিতে রিক্রুট করা যায়, সিন্ডিকেটের মাধ্যমে না। এখন সিস্টেমে যদি অফিসিয়াল সিস্টেমে যদি এরকম সিন্ডিকেটের হাতে গিয়ে পড়ে, তাহলে তো এটা একটা সমস্যা আসা যায় না। তো সেটার জন্য আমার মনে হয় যে এই বিষয়গুলি এখন অনেক কিছু আলাপ আলোচনা হচ্ছে। তো এই আলোচনা যেগুলি হচ্ছে সেইগুলিকে ইমপ্লিমেন্ট করা দরকার, নাহলে কিন্তু হবে না। কারণ এখান থেকে বেশিরভাগ লোকজন যারা যায়, এরা কিন্তু তারা টাকা জোগাড় করে বসে থাকে না, ওই গ্রাম থেকে মানে বাড়ি জমি বিক্রি করে এগুলি সব কিছু নিঃস্ব হয়ে যায়। তখন যখন গিয়ে দেখে যে আবার ফিরে আসতে হবে, যে বললো 24 সালে গেছে এখনই ফিরে আসতে, বা 25 সালে গেছে এখনই ফিরে আসতে বলতেছে, তো তখন তো সে বাড়িতে গিয়ে আর কি করবো, তার তো সে একটা অমানিসা অন্ধকার, তখন সে পলায় যায়। তো আমি যেটা বলতে চাচ্ছি যে এই জিনিসগুলি একটু দেখা দরকার, কারণ আন্তর্জাতিক আইন অনুযায়ী আন্তর্জাতিক শ্রম সংস্থা ক্লিয়ার বলছে যে কোনো শ্রমিকের কাছ থেকে কোনো রকম এই অভিবাসন ব্যয় নেওয়া যাবে না। তিনি যদি যা বিমান ভাড়া হোক, যাই হোক, সেইগুলি নিয়োগ দিচ্ছেন তিনিই দিবেন, কিন্তু বাস্তবে তার কোনো প্রয়োগ নেই। এবং আমাদের যে যৌথ বিবৃতি আপনি দেখেন, ওটার মধ্যেও লেখা আছে 2 পক্ষ একমত হয়েছে এই বিষয়ে, কিন্তু একমত হওয়ার পরে আপনি দেখেন কত টাকা যায়, কত টাকা খরচ পড়ে। তো এখানে 4 লাখ 5 লাখ টাকা যাচ্ছে। তো আমাদের এই অভিবাসন খাত নিয়ে আমাদের অনেক কিছু করার দরকার আছে। এবং এই বিশেষ করে এই সিন্ডিকেটটা ভাঙা খুবই জরুরি, এবং সিন্ডিকেট যদি আমরা মালয়েশিয়ার সরকারের কন্ডিশনের কারণে ভাঙতে নাও পারি, তো সেই ক্ষেত্রে অন্তত সরকারের সাথে আলাপ আলোচনা এগুলি বলা দরকার, এবং এখানকার সিস্টেমের মধ্যে তাদেরকে আইনের মধ্যে আনা দরকার, যাতে এটা কাজ করা যায়, সেটা আর কি। জি, মাসুদ করিম, আপনাকে স্টুডিওতে সময় দেওয়ার জন্য ধন্যবাদ। দর্শক, প্রবাসী মুখ আজ এ পর্যন্তই শুনছিলেন মালয়েশিয়ার নানা চ্যালেঞ্জ নিয়ে এবং এই খাতের আসলে আরও কী করা দরকার। দর্শক, প্রবাসী মুখের আগামী পর্বে আবারও দেখা হবে, সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।